সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম, যেখানে ইউবিআই এবং ডিএও দাও সম্পর্কিত আলোচনা আমরা শুনেছিলাম, এবং সেই সাথে আমরা আরেকজন এলসি লিডারের কাছ থেকে আমরা ওয়েব 4 সম্পর্কিত কিছু তথ্য শুনেছিলাম। আমি এই সকল বিষয়গুলি, তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। যেখানে আমাদেরকে শুরুতেই আমরা যেখানে বলছিলাম গতকালকে বিল মাস্টার যে ইউবিআই এবং দাও নিয়ে কিছু আলোচনা উনি করেছিলেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আজকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি। যেখানে আসলে এই বিষয়গুলিতে আসলে কি বোঝানো হয়েছে। যেখানে ইউবিআই যদি আমরা বলি এখানে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, আর দাও যেটা বলা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিল মাস্টার ওনারা সুন্দরভাবে আলোচনা করেছেন। তাহলে আমরা ইউবিআই সম্পর্কে প্রথমে একটু জানার চেষ্টা করি। যেখানে বলা হচ্ছে যে প্রথমে আমরা ইউবিআই নিয়ে আমরা জেনেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, বিল মাস্টার বলছিলেন। এবং সেখানে ইউনিভার্সাল বেসিক ইনকাম এখানে কিভাবে করা যায় এবং যে মৌলিক ধারণাটা নিয়ে আমাদের কোম্পানি কাজ করে যাচ্ছে সেই বিষয়টা আসলে এখানে কিভাবে আমরা ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবো সেই বিষয়টা এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং এখানে ইউবিআই সম্পর্কিত যে তথ্যগুলি ওনারা তুলে ধরেছেন যে সর্বজনীন মৌলিক আয় হলো এমন একটা ব্যবস্থা যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ নিয়মিতভাবে প্রদান করা হবে, যাদের ন্যূনতম জীবনমাত্রার খরচ মেটানোর জন্য যথেষ্ট হবে। যে ইনকামটা এখান থেকে বেসিক ইউনিভার্সাল বেসিক ইনকামটা এখান থেকে অর্জিত হবে সেটা নাগরিকদেরকে প্রদান করা হবে এবং তাদেরকে ন্যূনতম জীবনমাত্রার জন্য যেন তারা খরচ করতে পারে সেই এরকম কিন্তু একটা সিস্টেম এখানে তৈরি করা হবে। এবং এই আয় কোনো শর্ত থাকবে না এখানে, যেমন চাকরি বা আয়ের উৎস নির্বিশেষে সবাইকে এটা দেওয়া হবে। যারা চাকরি করুক বা যারা বেকার অবস্থায় থাকুক না কেন তাদেরকেও কিন্তু এই আয়ের একটা অংশ দেওয়া হবে। এবং এটা কেন গুরুত্বপূর্ণ যে বর্তমানে আমরা জানি যে এআই এবং অটোমেশনের কারণে অনেক প্রচলিত চাকরি কিন্তু বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যেটা আমরা অনেক পূর্বে শুনেছিলাম যে এআই আসার ফলে আমাদের যে চাকরির যে ব্যবস্থাটা রয়েছে এখানে কিন্তু একটা ধস নামতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে ইউবিআই একটি পরিবর্তনশীল পরিস্থিতিতে মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারবে এবং সেভাবে কিন্তু এই ইউবিআইটিকে কিন্তু কাজ করানো হচ্ছে। এবং এখানে দারিদ্র বিমোচনের ক্ষেত্রেও ইউবিআই কিন্তু বিশেষ ভূমিকা রাখবে, বিশেষ করে দারিদ্র দূরীকরণ এবং মানুষের জীবনমাত্রার মান উন্নত করতে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে এটাই কিন্তু ব্যবহার করা হবে। এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও এই ইউবিআইটা কিন্তু ব্যবহার করা হবে। যখন মানুষের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত থাকবে তখন কিন্তু তারা ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে শুরু করবে এবং সেখানে যেন তারা উৎসাহ নিয়ে কাজ করতে পারে সেই জন্য এই ইউবিআইটিকে কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আমাদের কোম্পানি ইউবিআইকে কিভাবে দেখছে এবং এর সঙ্গে স্যার যে ধারণাটা নিয়ে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখছেন বা আমাদেরকে যেখানে বিল মাস্টার এটাকে তুলে ধরেছেন এই বিষয়টা আসলে কেন আমাদের জন্য নিয়ে আসা হয়েছে এটার সম্পর্কে যদি একটু বলি। যে যেখানে সাধারণত সরকার কি করে থাকেন, বিভিন্ন প্রণোদনা প্রদান করে থাকেন আমাদেরকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন লোকদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমাদের কোম্পানি একটি স্বনির্ভর ইউবিআই মডেল তৈরি করেছেন, যেখানে ইউবিআই শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হবে না, বরং একটি প্ল্যাটফর্মের উপর অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে এটি আমাদের কোম্পানি থেকে এটা কিন্তু পরিচালিত হবে এবং সেটা কিন্তু মানবতা নিয়ে কাজ করবে এবং সেটাই কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে ডেভেলপ করা হচ্ছে। এবং দাওয়ার কথা যদি বলি, যেখানে ডিসেন্ট্রালাইজেশন অটোনোমাস অর্গানাইজেশন এই ব্যাপারেও কিন্তু তথ্য দিয়েছেন। যে এই ব্যাপারে যদি বলা হয় যে এই বিষয়টা আসলে কি, যে বিকেন্দ্রীকৃত সাহিত্য সাধিষ্ঠ যে সংস্থাটা আছে, যে সংস্থার কথা বলা হচ্ছে যে এখানে এমন একটি প্রতিষ্ঠান যা যে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের, বিশেষ করে যেমন সিও বা বোর্ড অফ ডিরেক্টর দ্বারা পরিচালিত হয় না এমন যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে যে এর পরিবর্তে একটি স্মার্ট কন্ট্রাক্ট এবং ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে এই দাওটা কিন্তু পরিচালিত হবে এবং এর মাধ্যমে সকল কিছু কিন্তু এখান থেকে পাবে এবং সকলে কিন্তু এখান থেকে সুবিধাটা পাবে। যে কি সুবিধাটা, যে ইউবিআই যে সুবিধাটার কথা বললাম সেই সুবিধাটা কিন্তু এই একটা ডিসেন্ট্রালাইজেশন যে অটোনোমাস যে অর্গানাইজেশন থাকবে সেই অর্গানাইজেশনের মাধ্যমে এটা কিন্তু সকলেই পাবে এবং এখান থেকেই এই দাওয়ের মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হবে। এবং এর সদস্যরা কি করতে পারবে, ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত জানাতে পারবে এবং প্রতিটি সিদ্ধান্ত হবে কি স্বচ্ছ এবং অপরিবর্তনীয় ভাবে ব্লকচেইনে রেকর্ড থাকবে, যেটা কিনা এখানে এই দাওয়ার মাধ্যমে তারা দিতে পারবে। এবং দাওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেখানে বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে যে কোনো একক ব্যক্তি বা সংস্থা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং স্বচ্ছতার ক্ষেত্রে বলা হচ্ছে কি সব নিয়ম এবং লেনদেন ব্লকচেইনে সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং গণতান্ত্রিক ভাবে যদি এটাকে বিশ্লেষণ করা হয়, যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক ভাবে সকল নাগরিক এখানে কি করতে পারবে, ভোটাধিকারের মাধ্যমে যে কোনো একটা সিদ্ধান্ত দিতে পারবে এবং এই দাওয়ার মাধ্যমে কিন্তু একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তাই অর্থটা কিন্তু তারা পরিচালিত করতে পারবে বা এটাকে বন্টন করতে পারবে। সেই সাথে আমাদের কোম্পানি এটাকে আসলে কিভাবে ব্যবহার করছেন বা এটাকে আমাদের কোম্পানি কিভাবে এটাকে কাজে লাগাবেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যেখানে দাও যেটা ডিএও বলা হচ্ছে এখানে আমাদের ব্যবহারকারীদেরকে বিভিন্ন উপায়ে এখানে অবদান রাখতে পারে এবং বিভিন্ন ভাবে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো এবং এটা মার্কেট প্লেসেও কিন্তু এটা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এর মাধ্যমে একটা টোকেন সিস্টেম থাকে, যে টোকেনের মাধ্যমে লভ্যাংশটা সকলে যেন পায় সেই সিস্টেম কিন্তু এই দুইটা সমন্বয়ে কিন্তু এখানে ডেভেলপ করা হবে, যেটাকে ইউবিআই এবং দাও এর সমন্বয়ে
আমাদের যে ভীষণটা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু আমরা একসাথে এই দুটো জিনিস কিন্তু একত্রিত ভাবে আমরা পাবো। তাহলে এটা একটা আকর্ষণীয় বিষয় হতে যাচ্ছে আমাদের জন্য, এবং এই বিষয়টা যেহেতু বিল মাস্টার উল্লেখ করেছেন, এই বিষয়টা অবশ্যই আমাদের কোম্পানিতে আমরা বলতে পারি, এবং উনিও যেহেতু তুলে ধরেছেন এই বিষয়টা আমাদের কোম্পানিতে থাকতে পারে, এবং এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতেও পারছি এবং শিখতেও পারছি। এবং ইউবিআই এবং দাও এর শক্তিকে একত্রিত করে একটি নতুন অর্থনৈতিক মডেল তৈরি করতে চান আমাদের এসকোভার স্যার। এবং আমরা কল্পনা করছি এমন একটি প্ল্যাটফর্মে যেখানে ব্যবহারকারীরা তাদের অংশগ্রহণ করতে পারবে, ডেটা শেয়ার করতে পারবে এবং টোকেনালাইজের মাধ্যমে যে কোনো পুরস্কার এখান থেকে দিতে পারবে এবং নিজেরা গ্রহণ করতে পারবে। এবং এই টোকেনগুলি কি হবে, ইউবিআই এর ভিত্তিতে কিন্তু হবে, এবং সেটা পরিচালিত করবে দাও এর মাধ্যমে। দাওয়ার যে প্রযুক্তি থাকবে, যেখানে ডিসেন্ট্রালাইজেশন থাকবে, সেখান থেকে কিন্তু এটা পরিচালিত হবে। এবং এই মডেলের মাধ্যমে এমন একটা টোকেনের ব্যবস্থা করা হবে যেখানে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ করবেন, যেমন মাইক্রো ট্যাক্স সম্পন্ন করতে পারবেন, ডেটা শেয়ারিং করতে পারবেন, কন্টেন্ট তৈরি করতে পারবেন, যার মাধ্যমে তারা টোকেন অর্জন করতে পারবেন। এবং এই দাওয়ার মাধ্যমে তারা কি করতে পারবেন, এগুলি করার পরে এখানে যে মুনাফাটা অর্জিত হবে সেই মুনাফাটা দাওয়ার মাধ্যমে সব টোকেনদারীদের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। এবং একটা স্বয়ংক্রিয় এবং স্বনির্ভরশীল ইউবিআই এর মাধ্যমে যে লভ্যাংশগুলি অর্জিত হবে সেই লভ্যাংশগুলি কিন্তু ব্যবহারকারীদের কাছে সুন্দরভাবে এটাকে বন্টন করা হবে। তাহলে আমরা যে বিষয়টা আমাদের কোম্পানির পক্ষ থেকে পেতে যাচ্ছি, বা যে জিনিসটার কথা বিল মাস্টার আমাদের মাঝে তুলে ধরেছেন, সেটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিষয়। যে বিষয়ের মাধ্যমে এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা এবং সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা যদি একটু বলি যে আসলে কি কি সুবিধা বা সম্ভাবনা রয়েছে, যদি আমি বলি যে ধন বৈষম্য হ্রাস, যেখানে আমাদের প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে সবাই কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখানে লাভবান হব, এবং সেই লাভবান যেন আমরা কি করতে পারি, শুধু নিজেরা না হয়ে এই ধনটাকে যেন আমরা কি করতে পারি, বৈষম্য যেন না হয়, আমরা যেন সকল জায়গায় এটাকে আমরা ব্যবহার করতে পারি, এবং একটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক না কেন, সেটাকে যেন আমরা মানবতার জন্য কাজে লাগাতে পারি, সেই সিস্টেমটা কিন্তু এখানে ডেভেলপ করা হচ্ছে। এবং ব্যবহারকারীরা কি করবে, ব্যবহারকারীরা তারা শুধু আমাদের পরিষেবাটাই ব্যবহার করবে না বা পণ্যটাই তারা ব্যবহার করবে না, বা আমাদের পণ্যগুলি শুধু তারা ক্রয় করবে না, বরং তারা কি করবে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু একটা প্ল্যাটফর্মের মালিকানা হবেন, এবং তাদের মধ্যে দায়বদ্ধতা থাকবে, পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, এবং এখান থেকে যে একটা বেনিফিটেড আসবে সেই বেনিফিটেড কিন্তু সকলের মাঝে কিন্তু সেটা কিন্তু বন্টন করা হবে। সেটা কিন্তু এই ইনফরমেশন থেকে বলা হচ্ছে। এবং নতুন ধরনের যে কর্মসংস্থান, এই সিস্টেমগুলির মাধ্যমে কিন্তু নতুন নতুন কিন্তু অনেক কর্মসংস্থান এই জায়গা থেকে তৈরি হবে, এবং সেই সাথে সেই কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিন্তু একটা অর্থনৈতিকভাবে একটা নতুন একটা দিগন্ত দেখতে পাবো, যে দিগন্তের মাধ্যমে আমাদের এসমোভার যে সিস্টেমটাকে চালু করতে যাচ্ছেন সেখানে আমরা সকলে উপকৃত হতে পারবো এবং সুন্দর একটা জিনিস আমরা পাবো। তো এতটুকু ছিল আমার ইউবিআই এবং দাও নিয়ে আলোচনা। এখন একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমি ওয়েব 4 নিয়ে আলোচনা করতে চাই। যেটা আমরা জানি ইতিপূর্বে, আমরা জানি যে আমাদের বর্তমান বিশ্বে ওয়েব 1 এসেছে, ওয়েব 2 এসেছে, এবং এখন পর্যন্ত কিন্তু 3 বা 4 কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা ইতিপূর্বে কিন্তু এসমোভার বা আমাদের অনপেসি কোম্পানির বিভিন্ন এলসিডারের পক্ষ থেকে আমরা ওয়েব 3 নিয়ে কিন্তু শুনেছিলাম, যেখানে আমাদের কোম্পানি ওয়েব 3 নিয়ে কাজ করছে, আমরা ইতিপূর্বে তথ্য আমরা জেনেছি। কিন্তু নতুন যে তথ্য আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে ওয়েব 4 নিয়ে কিন্তু এখন কাজ চলমান রয়েছে। তাহলে চলুন যে আসলে আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যে আসলে ওয়েব 4 এর মধ্যে আসলে কি রয়েছে। যেখানে ওয়েব 1 এর কথা যদি আমি বলি, যেখানে ওয়েব 1 এর কথা বলা হচ্ছে, যেখানে স্থির ওয়েব, যেটা রিড অনলি ওয়েব। তার মানে আমরা যখন শুরুর দিকে অনেকেই যারা অনেক মোটামুটি বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা কিন্তু জানেন যে আসলে ওয়েব 1 যেটা আপনারা অনেকেই ব্যবহার করেছেন, হয়তো আমরা ওইভাবে ব্যবহার করতে পারিনি, যেটা 1990 থেকে 2000 সাল পর্যন্ত কিন্তু এটা বিপ্লব ঘটিয়েছে। এবং ওই সময় কিন্তু এটা ইন্টারনেট ব্যবহারকারীরা, এটা তাদের প্রথম প্রজন্ম যারা ছিল তখন কিন্তু তারা এটা ওইভাবে ব্যবহার করেছে, রিড অনলি ওয়েব। তার মানে তারা শুধু পড়তে পারতো বা একটা জিনিস দেখতে পারতো। ওই সময়গুলোতে যে ওয়েবটা ছিল সেটার মাধ্যমে তারা এই জিনিসগুলিকে তারা দেখতে পারতো বা শুধু পড়তে পারতো, এতটুকুই। কিন্তু এখানে কোনো কিছু পরিবর্তন বা কোনো নতুন কিন্তু সংযোজন করতে পারতো না। এবং ব্যবহারকারীরা ছিল তথ্যের নিষ্ক্রিয় ভোক্তা। তার মানে এখানে শুধু তারা তথ্য দেখতেই পারতো, কিন্তু এখানে কোনো সমন্বয় করা, অ্যাড করা বা এই ধরনের কোনো কিছু কিন্তু তারা করতে পারতো না, যেটাকে প্যাসিভ কনজিউমার বলা হয়। যে প্যাসিভ ব্যবহারকারীরা যারা ছিলেন তারা কিন্তু এতটুকুই করতে পারতেন, তারা কেবল তথ্য পড়তে পারতেন। যেমনটা একটা অনলাইনের আমরা এখন কি করতে পারি, সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, বিভিন্ন জায়গায় এটাকে আমরা এডিটিং করতে পারি, বিভিন্নভাবে আমরা ক্যাটালগ আকারে কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। সেটা কিন্তু করা যেত না সেই ওয়েব 1 এর মাধ্যমে। তাহলে এখন বর্তমানে যে আমরা আস্তে আস্তে যে ডেভেলপ হয়েছে আমাদের ওয়েবগুলি, যেটা বর্তমানে ওয়েব 2, যেটাকে আমরা বলি যে সামাজিক ওয়েব, যেখানে পার্টিসিপেন্টরা এখানে ওয়েব অংশগ্রহণ করতে পারে, তাদের মনের সকল কিছু এখানে ব্যক্ত করতে পারে, এডিটিং করতে পারে, এবং তারা লেখার মাধ্যমে বিভিন্ন কিন্তু পোস্ট এখানে প্রকাশ করতে পারে। যেটা শুরু হয়েছে কবে, 2000 সাল থেকে শুরু হয়েছে। এবং 2000 সালের পর থেকে ওয়েবের যে কোনো নতুন ধারা শুরু হয় তাহলে ওয়েব 2।
তাহলে এটা ইন্টারনেটের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন কিন্তু নিয়ে এসেছে, যেটা আমরা মোটামুটি অনেকেই যারা এই প্রজন্মে রয়েছে তারাও কিন্তু এটা আমরা ব্যবহার করছি এবং এই সম্পর্কিত মোটামুটি সকলের কিন্তু ধারণা রয়েছে। যেখানে কি গতিশীল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলি গতিশীল বা ডাইনামিক হয়ে উঠেছে এই ওয়েব 2তেই কিন্তু, এবং ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারে এই ওয়েবের মাধ্যমে এবং বিভিন্ন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে তারা শেয়ার করতে পারে। এবং যারা ব্যবহারকারী আছে, ব্যবহারকারীরা নিষ্ক্রিয় ভোক্তা থেকে সক্রিয় অংশগ্রহণকারীতে তারা পরিণত হয়েছে এবং সকল কিছু তারা এখান থেকে কি করতে পারে, ব্লগিং আকারে বা ফোরাম আকারে ইউকি অথবা ফেসবুক, ইউটিউব সহ টুইটারের মতো যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির জন্ম হয়েছে এই ওয়েব 2 এর মাধ্যমে কিন্তু সবকিছু হয়েছে এবং এখানে কিন্তু আমরা এগুলি ব্যবহার করছি। এবং যেখানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, যেখানে বর্তমানে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম পোস্ট তৈরি করা হচ্ছে, সবকিছু কিন্তু ওয়েব 2 এর মাধ্যমে করা হচ্ছে। এবং বর্তমানে যে জিনিসটা করা হচ্ছে এপিআই, যেখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেখানে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন একে অপরের সাথে ডেটা আদান প্রদান করছে কিন্তু এই ওয়েবের মাধ্যমে। যদি আমরা এটাকে বলে থাকি, একটু উদাহরণ দিই যে ফেসবুক, ইউটিউব বা ইউকিপিডিয়া সহ যত ধরনের ব্লগিং বা আমাদের সাইটগুলি রয়েছে এখানে কিন্তু এটা ব্যবহার হচ্ছে এবং বর্তমানে কিন্তু এর মধ্যে আমরা রয়েছি। তাহলে আমি এখন আসি একটু ওয়েব 3 এর মধ্যে, আমি সংক্ষিপ্ত করে শেষ করবো ইনশাল্লাহ। ওয়েব 3 এর মধ্যে যদি আসি, ওয়েব 3টা নিয়ে আমরা শুনছিলাম যে আমাদের স্যার আমাদের কোম্পানি OnePassive যেখানে ওয়েব 3 নিয়ে কাজ করছে, যেখানে ওয়েব 3 কে বলা হচ্ছে সিমেন্টিক ওয়েব। তার মানে যে ওয়েব 3 হলো ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম। তাহলে আমরা প্রথম প্রজন্ম দেখলাম যে অনলি রিড, দ্বিতীয় প্রজন্ম দেখলাম যেখানে আমরা বর্তমানে যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে দ্বিতীয় ওয়েব বা দ্বিতীয় প্রজন্ম, এবং তৃতীয় প্রজন্মের কথা বলা হচ্ছে কি 3.0। তার মানে ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম হচ্ছে ওয়েব 3, যা বর্তমানে বিবর্তিত হচ্ছে, মানে এটা নিয়ে কাজ হচ্ছে বা এটা নিয়ে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কাজ হচ্ছে বিভিন্ন সেক্টরে। এবং এর মূল উদ্দেশ্য হলো কি ইন্টারনেটকে আরো বৃদ্ধি করা এবং এটাকে বিভিন্নভাবে বিকেন্দ্রীকৃত করা বা ডেটা কেন্দ্রিক করে তোলা, যাতে কম্পিউটার মানুষের মতো করে ডেটা বুঝতে পারে, সেটাই কিন্তু ওয়েব 3। এবং এখানে ওয়েব 3তে কি কি রয়েছে, যেটা আমরা একটু যদি বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, এআই এবং মেশিন লার্নিং এর মতো যে প্রযুক্তিগুলি রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েব 3তে রয়েছে। এবং এখানে ওয়েব 3 এর মাধ্যমে ব্যবহারকারীর আচরণ এবং পছন্দ কিন্তু বুঝতে পারা যায় এবং সেই সাথে কিন্তু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে শেয়ার করা যায়। যেটা আপনারা জানেন যে আমরা বর্তমানে যে সাইটগুলি ব্যবহার করে থাকি, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, যদি আমরা যে কোনো একটা সাইটের একটা ভিডিও দেখে থাকি, বিশেষ করে যদি আমি ফানি ভিডিও দেখি অথবা আমরা যে কোনো একটা শিক্ষামূলক একটা ভিডিও দেখে থাকি, যখন আপনি একটা ইউটিউব অথবা ফেসবুকে একটা ভিডিও দেখেন তখন দেখবেন পরবর্তী যে ভিডিওটা সেটা কিন্তু আপনাকে সার্চ করতে হয় না, সেটা কিন্তু অটোমেটিক আপনার পছন্দ অনুযায়ী চলে আসে। যা আপনি একটা শিক্ষামূলক ভিডিও দেখছেন, পরবর্তীতে কিন্তু আপনার যে পছন্দ সেই পছন্দটা কিন্তু এআই আপনাকে তারা নিজে থেকে কিন্তু করে দিচ্ছে যে আপনি এটাকে আপনি পছন্দ করেন, এই জন্য আপনাকে তারপরে সেটাকে দেওয়া হচ্ছে। তো তার মানে আমরা এখন বর্তমানে যে ওয়েবটা ব্যবহার করছি এখানে কিছুটা ওয়েব 3-এরও কিন্তু সংমিশ্রণ রয়েছে এবং পুরোপুরি এখনো কিন্তু 3টা কিন্তু আমাদের মাঝে আসেনি। এবং যেটাকে বলা হচ্ছে যে বিকেন্দ্রীকরণ থাকবে, যেখানে ডিসেন্ট্রালাইজেশন, যেটা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ডেটা কোনো একটি নির্দিষ্ট কোম্পানির সার্ভারে জমা হবে না এবং অনেকগুলি নোডে জমা রাখা হবে। এতে ব্যবহারকারীরা তাদের ডেটার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং তখন একটা নির্দিষ্ট কোম্পানিতে কিন্তু আমাদের ডেটা থাকবে না। সেক্ষেত্রে একটা যে ডিসেন্ট্রালাইজেশন থাকার ফলে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেনিফিটেড যারা হবে তারা হচ্ছে ব্যবহারকারী। তারপরে আসছে কি স্মার্ট অ্যাপ্লিকেশন, যেটাকে ওয়েব 3 এর মধ্যে কিন্তু আমরা পেতে যাচ্ছি, যে ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমরা জানি যে আইওটি, এবং আইওটি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের মাধ্যমে। এবং এখানে কি রয়েছে, ব্লক চেইনের সমন্বয়ে এমন কিছু অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে যা শুধুমাত্র প্রদর্শন নয় বরং কাজও করতে পারবে। যেমন এমন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যে আইওটি আপনার বিভিন্ন সেক্টরে, আপনার কৃষি হোক বা অন্য যে কোনো সেক্টর হোক না কেন, শিল্প কারখানা হোক না কেন, যে কোনো শিল্প কারখানাতেই কিন্তু এই আইওটির মাধ্যমে, এই ব্লক চেইনের মাধ্যমে যে কোনো পছন্দ এবং অপছন্দ সহ যে কোনো কাজ আমরা করাতে পারবো, সেটাই হচ্ছে কিন্তু ওয়েব 3। তাহলে আমরা জানি যে যদি আমরা একটু উদাহরণ দিই যে বর্তমানে ওয়েব 3-তে যে বিষয়গুলি রয়েছে বা যে বিষয়গুলি আমাদের ডেভেলপিং হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তারপর হচ্ছে এনএফটি, মেটাভার্স এবং বর্তমানে ব্যবহৃত অনেক এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন, যেটা আমরা অনেকেই ব্যবহার করছি। এটা হচ্ছে ওয়েব 3। ওয়েব 3 বর্তমানে আমাদের অনেকাংশে কিন্তু চলে এসেছে। তার মানে আমাদের কোম্পানি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কাজ করছেন এবং আমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হচ্ছে ওয়েব 0.4। তার মানে এটা কিন্তু এখনো বিশ্ববাসী দেখে নেই এবং এটা নিয়ে কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তাহলে আমরা এমন একটা ওয়েব পেতে যাচ্ছি যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে সিমবায়োটিক ওয়েব, যেখানে মানুষ এবং মেশিন একটি সহযোগী বা সিমবায়োটিক সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা একটু দেখি যে আসলে এই বিষয়টা কি। আমি আলোচনা এখানে শেষ করবো খুব দ্রুততম সময়ের মধ্যে। যেখানে ওয়েব 4 যে বিষয়টা আমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছেন আমাদের কোম্পানি, এবং যে ওয়েব 4টা থাকবে, ওয়েব 4 এর ভিতরে আসলে কি আমরা পেতে পারি। এখানে যদি বলি আমি যে ওয়েব 4 এর যে মূল বিষয়টা, এটা হচ্ছে যে ইন্টারনেট কেবল আমাদের কাজকে সহজ করবে না, বরং আমাদের প্রয়োজনকে আগে থেকে অনুমান করতে পারবে। যে আসলে আমাদের যে জিনিসটা প্রয়োজন বা আমাদের যে জিনিসটা আমরা করতে চাই সেটা তারা এই ওয়েবের মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা আগে থেকে অনুমান করতে পারবে। এবং সেই সাথে
সেই সাথে কিন্তু তারা কাজও করতে পারবে, যে আসলে আমরা কি অনুমান করছি বা মনের ভিতরে আমাদের কি ভাবনা রয়েছে সেই ভাবনা নিয়ে তারা আসতে পারবে এবং সেই ভাবনা থেকে কিন্তু তারা কাজ করতে পারবে। এবং এটি অত্যন্ত বুদ্ধিমান থাকবে এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই বিষয়টা কিন্তু কাজ করবে। এবং সংযুক্ত এবং স্থায়িত্ব শাসিত, যেটাকে অটোনোমাস সিস্টেম বলা হয়, এই সিস্টেমটা এখানে ডেভেলপ করা হবে। এবং যেখানে যার মূল বৈশিষ্ট্য থাকবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং থাকবে কি মেশিন লার্নিং এর চূড়ান্ত রূপ। যেখানে আমরা ওয়েব 3-তে জানি যে ওয়েব 3-তেও কিন্তু এআই রয়েছে এবং মেশিন লার্নিংও রয়েছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে আমাদের এখানে থাকবে এআই এবং মেশিন লার্নিংও থাকবে, কিন্তু সেই মেশিন লার্নিং এবং এআই এর চূড়ান্ত ভাষণ থাকবে, যে চূড়ান্ত ভাষণের মাধ্যমে 3.0 যেটা ওয়েব, যেটা আমরা জানি, সেই ওয়েবের যে এআই কে আরো উন্নত করে তুলবে। উন্নত করার মাধ্যমে ওয়েব 4 এমন একটা বুদ্ধিমত্তা তৈরি হবে যা কেবল ডেটা বিশ্লেষণ করবে না, বরং মানুষের মতো করে তারা কি করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। যেখানে আমরা মানুষেরা বিভিন্ন ভাবে সিদ্ধান্ত নিতে পারি, বিভিন্ন পরামর্শ করতে পারি, সেই প্রযুক্তির মাধ্যমে তাদের দ্বারাও কিন্তু আমরা সেই সহযোগিতাগুলি পাবো এবং তারাও কিন্তু যে কোনো বিষয়ে সিদ্ধান্ত আমাদেরকে দিবে। এমন একটা ওয়েব আমরা পেতে যাচ্ছি এবং পরিস্থিতি এবং প্রয়োজন বুঝতে তারা সক্ষম হবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো প্রয়োজনই হোক না কেন, এই ওয়েব 4 এর মাধ্যমে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো। এবং মনুষ্য এবং মেশিনের সংমিশ্রণ থাকবে এখানে। এটা আবার বিষয়টা কি, যে এই ওয়েবে মানুষ এবং মেশিন এমন ভাবে সংযুক্ত হবে যে তাদের মধ্যে পার্থক্য কমে আসবে। যদি উদাহরণ দিয়ে আমি বলি যে আপনার স্মার্টফোন বা স্মার্ট ফোনের যে আপনার স্পিকার যে শুধু আপনার কথা শুনবে না, এমন না আসলে, বরং আপনার শারীরিক অবস্থা বা মুড বুঝে সেই অনুযায়ী আপনাকে সাহায্য করতে পারবে। তার মানে আমরা আমাদের কথা বলি, যে আমাদের কথা বলার মাধ্যমে তারা সবকিছু বুঝতে পারবে, তারা আবেগ প্রকাশ করতে পারবে এবং এখানে মানুষের মতো কিন্তু কাজ করবে এবং মানুষের চিন্তার মতো করে কাজ করে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে। এবং প্রো অ্যাক্টিভ এবং স্থায়িত্ব শাসিত, এখানে এজেন্টের মতো তারা কাজ করবে। কেমন এজেন্টের মতো কাজ করবে, যেখানে ওয়েব 4 এমন একটি এজেন্ট থাকবে যা আপনার হয়ে কাজ করবে। ধরুন আপনি কোনো মিটিং এর কথা ভাবছেন, মানে যে কোনো একটা মিটিং এ আপনি কথা বলতে চান বা মিটিং করতে চান, সেই বিষয় নিয়ে আপনি ভাবতেছেন মনে মনে, সেখান থেকে এই প্রযুক্তির মাধ্যমে কি করবে, আপনাকে আপনার এআই এজেন্ট যারা থাকবে, যারা আপনার এজেন্ট, তারা নিজেরাই আপনার ক্যালেন্ডার চেক করবে এবং আপনার ক্যালেন্ডার চেক করার মাধ্যমে আপনার সময় দেখবে এবং সময় দেখে আপনাকে একটা মিটিং এর প্রস্তাবনা পাঠাবে যে আপনি অমুক দিন একটা মিটিং করতে যাচ্ছেন, অমুক সময় আপনি প্রিপারেশন নেন। এবং এই বিষয়ে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে। তার মানে ওয়েব 4 এমন কিছু প্রযুক্তি আমাদেরকে, যেটা সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি আমরা পেতে যাচ্ছি, সেটা কিন্তু ওয়েব 4। এবং ইন্টারনেট অফ থিংস, যেটা ওয়েব 3-তে কিন্তু আমরা পেয়েছিলাম বা সেখানেও রয়েছে, কিন্তু ওয়েব 4-এও কিন্তু এটা থাকবে। এবং এখানে কি বলা হচ্ছে যে ওয়েব 4-এও আইওটি এমন ভাবে ব্যবহার হবে যেটা চূড়ান্ত এবং সবচেয়ে লেটেস্ট ব্যবহার করা হবে। এবং আপনার যদি এখানে বলা হয় যে আপনার বাড়ির যে স্মার্ট ডিভাইসগুলো কেবল সংযুক্ত থাকবে না, বরং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে এবং আপনার জীবনকে আরো সহজ করে তুলবে। বিশেষ করে যদি ওনারা বলছেন যে ফ্রিজে আপনাকে জানিয়ে দিবে, যদি আপনি ফ্রিজে এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার ফ্রিজ আপনাকে জানিয়ে দিবে যে কোন খাবার ফুরিয়ে যাচ্ছে এবং স্বয়ংক্রিয়ভাবে তার অর্ডার দিতে হবে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানাবে। সেই প্রযুক্তিতে কিন্তু আমরা পেতে যাচ্ছি এবং সেই প্রযুক্তি নিয়ে কিন্তু আমাদের কোম্পানিতে কাজ হচ্ছে। এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ ও ডেটার মালিকানা থাকবে, যেটা ওয়েব 3 এর বিকেন্দ্রীকরণকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিসে এগিয়ে নিয়ে যাবে, ওয়েব 4 কিন্তু আমাদেরকে নিয়ে যাবে, যেখানে ব্যবহারকারীদের ডেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। যেখানে বর্তমানে আমরা ব্যবহার করছি ওয়েব 0.2, এই 2-তে কিন্তু আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এখানে নির্দিষ্ট কোম্পানির সার্ভারে বা তাদের এরিয়াতে কিন্তু আমাদের সকল ডেটা রয়েছে। আর ওয়েব 3 এবং 4-এ এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই তথ্যগুলি কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে। তার মানে এখানে পুরোটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের গ্রাহক বা যারা আমরা ব্যবহার করব তাদের কাছে থাকবে এবং সম্পূর্ণরূপে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো এবং সকল ধরনের গোপনীয়তা কিন্তু আমরা এখান থেকে রক্ষা করতে পারবো। এবং এই জায়গা থেকে এমন কিছু আমরা পেতে যাচ্ছি যেখান থেকে আমরা ফ্রেন্ডলি আমরা এই ওয়েবটাকে ব্যবহার করতে পারবো এবং এই ওয়েবটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। তো এতটুকুই ছিল আমার আজকের এই আলোচনা, যেখানে আমি ইউবিআই দাও সহ ওয়েব 4 নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে আমি কিছুটা হলেও এই বিষয়ে আলোচনা এবং বোঝানোর চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা মনোযোগ সহকারে শুনলেন এবং আমাকেও সহযোগিতা করলেন। এবং সকলের কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।